শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন এমিশন। জিরো এমিশনের যে অঙ্গীকার আন্তর্জাতিকভাবে আমাদের সরকার প্রধানের, সেটা জাতীয়ভাবে কোথায়? বাকি দুইটা জিরোর আপনাদের পর্যবেক্ষণে কোনো প্রোগ্রেস কেমন? দারিদ্র্যের যে হার, সেটা যে বাড়ছিল সেটা অব্যাহত আছে। তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব অসংখ্য প্রচুর পরিমাণে বেড়েছে। তাহলে কি তিনটা জিরোর ক্ষেত্রে জিরো স্কোর পাবেন? তিনটা জিরোর ক্ষেত্রে জিরো স্কোর, কোনোটা ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি ডে পালিত হলো বাংলাদেশে। আমাদের সরকারের একটা স্ট্র্যাটেজি ছিল 3-0, সেটার কি অবস্থা গত এক বছর? সরকারের স্ট্র্যাটেজি ছিল না, এটা আমাদের সরকার প্রধানের একটা ব্যক্তিগত বা তার নিজস্ব প্রাতিষ্ঠানিক উদ্যোগ। আন্তর্জাতিকভাবে সেটা বেশ সুখ্যাতি সম্পন্ন। সেটার মূল কথাটা হচ্ছে যে জিরো পভার্টি, অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন এমিশন। এই যে তিনটা বিষয়, এটাকে তিনি আন্তর্জাতিকভাবে একটা অত্যন্ত প্রশংসনীয় জায়গায় নিয়ে যে একটা আন্দোলনের মতো করছেন। তা আমরা যে বিষয়টাকে আশা করেছিলাম যে এই যে 3-0 কনসেপ্টটা, এটি 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সেটার প্রতিফলিত হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে কিছুটা, কিন্তু আদর্শের দিক থেকে বা প্রত্যাশার দিক থেকে আজকে যেহেতু আমরা যে দিবসটা নিয়ে কেন্দ্র করে বলছেন আপনি, সেই দিবসে যেহেতু এটা আন্তর্জাতিক ক্লিন এনার্জি ডে বা পরিচ্ছন্ন জ্বালানি দিবস, এই দিবসটা কিন্তু নাগরিক সমাজ সিদ্ধান্ত নেয় নাই। এই দিবসটা সিদ্ধান্ত রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, অর্থাৎ রাষ্ট্রগুলো, জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইনক্লুডিং বাংলাদেশ, এই সিদ্ধান্তটা নিয়েছে যে আজকের দিনটা আন্তর্জাতিক ক্লিন এনার্জি ডে হিসেবে পালিত হবে। আমাদের সরকার পালন করা দূরে থাকুক, ভুলেও গেছে, অথবা জানেও না হয়তো বা, যে কারণে আমরা একটু ক্ষুব্ধ হয়ে বলেছি যে আসলে আমাদের যে 3-0 বিষয়টা কোথায় গেল। আমাদের আন্তর্জাতিকভাবে যে প্রচারণা, যে ক্যাম্পেইন হচ্ছে, আমাদের দেশে আমরা কতটুকু করতে পারলাম, এটা একটা বিষয়। কারণ এই দিবসটার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ক্লিন এনার্জি নিয়ে সচেতনতা। ক্লিন এনার্জির কারণটা কি? এটা হচ্ছে যে আপনার ফসিল বা জীবাশ্ম ভিত্তিক জ্বালানির কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই কারণে যে সমস্ত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঝুঁকির সম্মুখীন, ডুবে যাবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কাজে বাংলাদেশের স্টেক ইজ ভেরি হাই। সেদিক থেকে ক্লিন এনার্জিটা বাংলাদেশের জন্য ট্রানজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেইটাকে সুযোগটা ছিল, একটা দৃষ্টান্ত আমি বলছি যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার উপহার দেশকে দিতে ফেল করেছে। সেটা হচ্ছে যে একটা মাস্টার প্ল্যান করা হয়েছে খসড়া, আগে ছিল, সেটাও বেসিক্যালি ফসিল এনার্জি বেস ছিল। আমাদের প্রত্যাশা ছিল সেটা পরিবর্তন হবে। একটা মাস্টার প্ল্যান খসড়া করা হয়েছে, সেটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া হয় নাই, একটা বলো যে আপত্তির বিষয়। বর্তমান সরকার আসলে প্রায় সবগুলো নীতিমালা বা আইন অধ্যাদেশে যা করেছে, প্রতিটা ক্ষেত্রে এককভাবে খুব কম ক্ষেত্রেই অংশীজনদের সম্পৃক্ততা নিশ্চিত করতে পেরেছে। এই ক্ষেত্রে তাই হয়েছে, যার ফলে যেটা হচ্ছে যে এই যে কি বলে যে মাস্টার প্ল্যান যেটা হয়েছে, সেটা তো ফসিল এনার্জির প্রতি প্রাধান্য, বায়াস, ফসিল এনার্জি নির্ভর কনসেপচুয়ালি এবং স্ট্র্যাটেজিক্যালি একই জিনিসের প্রতিফলন দেখতে পাচ্ছি। সেই কারণে হচ্ছে যে আসলে জিরো এমিশনের যে অঙ্গীকার আন্তর্জাতিকভাবে আমাদের সরকার প্রধানের, সেটা জাতীয়ভাবে কোথায়? এই প্রশ্নটা আসলে আমাদের জানার অধিকার দেশবাসী আছে। এবং আমরা মনে করি যে শুধু এই বিষয়টা না, সার্বিকভাবে এই সরকারের পক্ষ থেকেই এই 3-0 বিষয়ে কি অবস্থান বা কি অবস্থা তারা তৈরি করতে পারলেন, কি অবস্থান তাদের ছিল, কি কৌশল তাদের ছিল, কি কর্মপদ্ধতি তারা গ্রহণ করেছেন, কি কর্মপরিকল্পনা রেখে যাচ্ছেন পরবর্তী সরকারের জন্য, সেগুলো সম্পর্কে একটা হোয়াইট পেপার মাধ্যমে জনগণকে অবহিত করা হচ্ছে। জিরো কার্বন এমিশন নিয়ে আপনি বললেন, এটার প্রোগ্রেস কেমন? বাকি দুইটা জিরোর আপনাদের পর্যবেক্ষণে কোনো প্রোগ্রেস কেমন? একই মোটা দাগে এটুকুও বলা যায় যে জিরো পভার্টির ক্ষেত্রে অবশ্যই যেটা বিভিন্ন গবেষণা ইতিমধ্যে দেখা গেছে যে গত 3 বছরে তুলনামূলকভাবে, বিশেষ করে কোভিড পরবর্তী সময় থেকে যেই দারিদ্র্যের যে হার, সেটা যে বাড়ছিল, সেটা অব্যাহত আছে। এবং সেটা আনফর্চুনেটলি সেখানে কোনো পরিবর্তন হয়, এবং সেটা অর্থনৈতিক সংকট, অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, সেটা অন্যতম কারণ। কিন্তু এগুলাকে প্রাধান্য নিয়ে বিশেষ করে যেমন অর্থনৈতিক সংস্কার হোয়াইট পেপার যেটা হয়েছিল, হোয়াইট পেপারের পাশাপাশি একটা টাস্ক ফোর্স হয়েছিল,
সেই টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশগুলো কি হলো সেটা সম্পর্কে কিন্তু সরকার টাস্ক ফোর্সে অনেক লো force- হ্যাঙ্গিং ফ্রুটস ছিল low hanging সরকার fruits হয়তো ছিল। লো হ্যাঙ্গিং ফ্রুটস পছন্দ করেননি, হাই হ্যাঙ্গিং অনেক ফ্রুটস কোনোটাই পছন্দ করেছেন বলে আমি বলতে পারবো না, এবং যারা টাস্কফোর্সের সদস্য ছিলেন তারা সবাই আমার মতোই হতাশ। কাজেই এখানে ওই প্রতিবেদন কাগজে দলিল হিসেবে আছে, কিছু হয় নাই। তাহলে একইভাবে জিরো বেকারত্বের ক্ষেত্রে একই প্রশ্ন আছে মানুষের মধ্যে, আসলে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব অসংখ্য প্রচুর পরিমাণে বেড়েছে, হতাশাব্যঞ্জক একটা অবস্থা। কাজেই মানে আমি মনে করি না যে আমরা এক্ষেত্রে জিরোর বেশি স্কোর অন্তর্বর্তীকালীন সরকারের 3টা জিরোর ক্ষেত্রেই পাবেন, এটা আশা করাটা খুব কঠিন। তাহলে কি 3টা জিরোর ক্ষেত্রেই জিরো স্কোর পাবেন? 3টা জিরোর ক্ষেত্রে জিরো স্কোর, কোনোটা ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যে কিছু জিনিসকে জাদুঘরে পাঠাতে চেয়েছিলাম, সেটার ফেট বা ফিউচার কোন দিকে যাচ্ছে? প্রভার্টিকে জাদুঘরে পাঠাতে চেয়েছিলাম, জিরো করে জাদুঘরে। বাংলাদেশের প্রভার্টি দেখতে গেলে স্বপ্নের জায়গা, প্রভার্টি জাদুঘরে যাবে, জিরো এমিশন জাদুঘরে যাবে, মানে জিরো এমিশন এনশিওর হবে, এগুলো আমাদের স্বপ্নের জায়গা। প্রত্যাশা থাকা ভালো। স্বপ্নটাই কি জিরো হয়ে যাবে না শেষে, যদি আমাদের সেই সক্ষমতা, আন্তরিকতা, উইল না থাকে? মানে আমি মানুষের পাওয়ারে বিশ্বাস করি, জনতার শক্তি, পিপুল পাওয়ার যেটা, সেটাতে বিশ্বাস করি। আমরা একটা সময় ছিল গত 15 বছরে প্রায় পুরোটা সময় কিন্তু আমাদের বিশ্বাস করাটা অসম্ভব ছিল যে ওই অবস্থার পরিবর্তন সম্ভব। এমন এক রাষ্ট্র কাঠামো এমনভাবে দখল করা হয়েছিল, প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে অকার্যকর করে দেওয়া হয়েছিল, এমনভাবে পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছিল, আমরা ভেবেছিলাম যে এই অবস্থার মধ্যে পরিবর্তন নাই। অনেস্টলি সেটাই তো মানুষের মধ্যে ধারণা ছিল, কিন্তু আমাদের তরুণ ছাত্র জনতা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে। সো আই বিলিভ ইন পিপল পাওয়ার। আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, কিন্তু যাদের এটাকে এগিয়ে নেওয়ার কথা, ভালো কিছু এক্সাম্পল সেট করার কথা, সেটা আমরা গত 1.5 বছরে করতে পেরেছি কিনা? যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের কথা বলছি না, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো পুনর্গঠন। সেটাই, আমি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র সংস্কার তিনটা দায়িত্ব নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা, বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন করবেন। নির্বাচনী প্রস্তুতিটা এখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও যথাযথভাবে হচ্ছে। আশা করব যে যথাসময়ে নির্বাচন হবে এবং সরকার পরিবর্তন হবে। এই দিক থেকে হয়তো একটা লেগেসি থাকবে, ডেলিভার্ড একটা আইটেম থাকবে। বিচার এবং রাষ্ট্র সংস্কার, দুইটা ক্ষেত্রেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে তো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। বিচারের ক্ষেত্রেও প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু প্রশ্নবিদ্ধতা আছে। বিচার হচ্ছে না, রেভেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। এই বিষয়গুলো দেখার বিষয়। তবে এটা যেহেতু দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, অন্ততপক্ষে শুরু হয়েছে এবং কিছু কিছু রায় হয়েছে, সেটা দেখার বিষয়। বাকিগুলোর ক্ষেত্রে কী কী হয় সেটা দেখতে হবে। তো রাষ্ট্র সংস্কারের মূল জায়গাগুলোতে আমাদের যে প্রত্যাশিত দিক থেকে সম্ভাবনা প্রত্যাশা যেটা ছিল, দুইটা ক্ষেত্রেই সরকার প্রত্যাশিত ডেলিভার করতে পারে নাই, নিঃসন্দেহে আমি মনে করি। কিছু কিছু একেবারে কিছুই হয় নাই। যেমন বিচার বিভাগের ভালো সংস্কার হয়েছে। বিচার বিভাগ প্রথমবারের মতো তার যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার হাতে ফেরত পেয়েছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় হচ্ছে, যেটি আমাদের অত্যন্ত অনেক দিনের প্রত্যাশা ছিল। কিন্তু এটাও কতটুকু ডেলিভার করবে তাও কিন্তু নির্ভর করবে আপনার ওই সচিবালয়কে কতটুকু সাফিসিয়েন্ট রিসোর্স অ্যান্ড এম্পাওয়ার্ড করা হবে, সেটা দেখার বিষয় আছে। একটা সময় বলবে, এই সরকারের সময় তার বাস্তব সুফল হয়তো আমরা পাবো না, কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য ক্ষেত্রগুলোতে সম্ভাবনা একইভাবে কম বেশি তৈরি হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত হওয়ার কথা, যে অধ্যাদেশটা হয়েছে খুবই ভালো, গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি, কিন্তু সেটাকেও অন্তর্ঘাতমূলক প্রক্রিয়ায় বিনষ্ট করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালে এই যে আগে যেটা বললাম, যে আমলাতন্ত্রের ষড়যন্ত্রমূলক একটা ইনসারশনের কারণে অধ্যাদেশটাও যতটুকু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা বিনষ্ট করা হয়েছে। তা সত্ত্বেও একটা আমরা আশা করব জাতীয় মানবাধিকার কমিশন একটা হবে, যেটা কার্যকর হতে হওয়ার জন্য চেষ্টা করতে পারে। এই ধরনের কিছু ইতিবাচক আছে, কিন্তু সেগুলো আরও অনেক ভালো হতে পারতো, আরও অনেক নিখুঁত হতে পারতো। সেগুলো ক্ষেত্রে আমরা ব্যর্থতা দেখছি। 3-0-তে যেমন আমরা বললাম, এখানেও 3 মেজর এজেন্ডা ছিল। যদি এখন আপনাকে আমি স্কোর দিতে বলি, আউট অফ 10 সংস্কারে আপনি কত দিতে পারবেন? আমি কোয়ান্টিফাই করতে চাই না। আমি সংস্কারের ক্ষেত্রে আমার যে বিশ্লেষণ, আমার যতটুকু, এবং সেটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে করেছি, কয়েকটা অন্ততপক্ষে 9টা অর্ডিন্যান্সের উপরে বিশ্লেষণ করে আমরা করেছি। সরকারের পর্যন্ত 106টা ছোট বড় বিভিন্ন ধরনের অর্ডিন্যান্স করেছে, তার চেয়েও বেশি। তার মধ্যে যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। প্রায় প্রতিটা ক্ষেত্রেই পজিটিভ অনেক কিছুই আছে, কিন্তু আমি অত্যন্ত রিপিট করছি, অত্যন্ত গুরুত্ব সহকারে
যে যদিও পজিটিভ কিছু কিছু আছে, কিন্তু সেটার আসল সুফলটা পাওয়ার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কৌশলগত দিকগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে উদ্দেশ্যমূলকভাবে এটাকে মানে প্রত্যেকটাই কোনো না কোনো ঝুঁকি বা থ্রেটের মুখে আছে। আপনি পুলিশ কমিশন নামে একটা অধ্যাদেশ করা হয়েছে, পুলিশ কমিশন অধ্যাদেশ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই অধ্যাদেশের উপর ভিত্তি করে পুলিশ কমিশন গঠিত হয়, যে উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ পুলিশকে জবাবদিহি, পেশাদারি উৎকর্ষ এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অভ্যন্তরীণ এবং বাইরের অভিযোগ, জনগণের অভিযোগ নিষ্পত্তির বিষয়গুলো কোনোটাই হবে না। আমি জোর দিয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে যেটা করা হয়েছে, এই প্রতিষ্ঠানটিকে যদি এই অধ্যাদেশের মাধ্যমে হয়, এটা হবে রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড ব্যুরোক্র্যাটদের একটা রিসোর্ট ছাড়ার কিছু না। বিচারের ক্ষেত্রে আপনি স্কোর দিতে কোয়ান্টিফাই করতে চাচ্ছেন না? বিচারের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা হয়েছে, বিশেষ করে বিচারকদের নিয়োগ, পদোন্নতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো, এবং যেহেতু আপনার এই সচিবালয় আলাদা করা, স্বাধীন হওয়ার অধ্যাদেশটা হয়েছে, এটা এখন যেটা মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন, সেখান থেকে সরে গিয়ে বিচার বিভাগের হাতে চলে আসবে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। এটার বাস্তব সুফল হবে তখনই, যেটা আমি আগে বললাম, যে এটা যদি রিসোর্স হয় সাফিসিয়েন্টলি, সেই ক্যাপাসিটিতে যদি ফাইন্যান্সিয়াল এবং ইনস্টিটিউশনাল রিসোর্স যদি দেওয়া হয়, হস্তান্তর করা হয় বা প্রোভাইড করা হয় সচিবালয়কে, সেক্ষেত্রে আমরা হয়তো এটা সুফল পাবো। এই ধরনের সব কিছুর প্রত্যেকটার সাথেই হয়তো ইতিবাচকের পাশাপাশি কিছু ইফস অ্যান্ড বাটস আছে। তা সত্ত্বেও আমি বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আমি রিলেটিভলি হাই স্কোর দেব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের ইন্টিগ্রিটি, শুদ্ধতা কিন্তু শুধুমাত্র বিচারকদের উপর নির্ভর করে না। সেখানে আদার অ্যাক্টরস আছে। সেখানে কিন্তু আদার অ্যাক্টরসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা লয়ার্স। বাংলাদেশে এমন কোনো প্রফেশন নাই, ইনক্লুডিং লয়ার্স, যেটা দলীয়করণ হয় নাই, এবং সেটার দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে। কাজেই এই যে আমরা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানকে সংস্কার করব, খাতকে সংস্কার করব, এর সাথে সংশ্লিষ্ট অন্য যে শক্তিগুলো আছে, বিশেষ করে পেশাগুলো আছে, বাংলাদেশের শিক্ষক বলেন, আমরা বলেন, বাংলাদেশের কী বলে গণমাধ্যম বলেন, পুরো প্রায় প্রতিটা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু দলীয়করণ হয়েছে, পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে। এবং সেটা কিন্তু গত 15 বছরের মনোপলি ছিল না। এটা ছিল আমাদের ধারাবাহিকভাবে জিরো সাম পলিটিক্স বাংলাদেশে যেটা ছিল, ক্ষমতার রাজনীতি, বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের রাজনীতি। সেটার কারণে সেটাকে বিকশিত করার জন্য, সেটা থেকে সুবিধা অর্জনের জন্য যেটা করা হয়েছে, যে সমস্ত পেশা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমস্ত পেশাগুলোকে দলীয়করণের মাধ্যমে, দলীয় প্রভাবের মাধ্যমে পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে। যেই কারণে যেটা প্রতিফলটা কিন্তু একটা পেশাগত দলীয়করণ কৃত পেশা বলবো যে অপসারিত হয়েছে, কিন্তু সেখানে প্রতিস্থাপিত হয়েছে কিন্তু আরেকটা দলীয়করণকৃত পেশা। সিস্টেম আছে, মানে কিছু লোকের পরিবর্তন এখানে ঘটেছে। লোকের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তনের জন্য যে পূর্ব শর্তগুলো দরকার সেগুলো সেটা হয়নি। আর শেষ এজেন্ডা যেটা নির্বাচন, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, কেমন নির্বাচন হবে বলে আপনি এক্সপেক্ট করছেন? এবং এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকারের একটা বড় দায়িত্ব পালন শেষ হবে, সেইখানে কেমন স্কোর পেতে পারে আপনার পর্যালোচনায়? নির্বাচনে আমি বলবো সার্বিকভাবে মোটা দাগে বর্তমান যে নির্বাচন কমিশন, সেটি অন্য যে কোনো, বিশেষ করে গত 3টি নির্বাচন কমিশনের তুলনায় অবশ্যই আরও অধিকতর গ্রহণযোগ্য বলে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। যদিও বিতর্কের ঊর্ধ্বে নয়, বিতর্ক আছে, তাদের কোনো অবস্থান বিতর্কের সৃষ্টি করেছে, কোনো কার্যক্রম বিতর্কের সৃষ্টি করেছে। তা সত্ত্বেও সার্বিকভাবে নির্বাচন কমিশনকে আমি বলবো যে তারা প্রচেষ্টা করছে, এবং একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে উপযোগী দায়িত্ব, সেটা পালনে যথাযথ মোটামুটি তৎপর আছে বলে আমি বলতে চাই, মনে করি। যদিও আমি অ্যাড করছি, ঘাটতি আছে অনেকই। কিন্তু একটা বাংলাদেশের মতো দেশে বা পৃথিবীর যে কোনো দেশে শুধু নির্বাচন কমিশন একা নির্বাচন করেন না, অন্য অনেক প্রতিষ্ঠান আছে। এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুলিশ এবং প্রশাসন, যেটা আমরা আগে আলোচনা করলাম, সেখানে কিন্তু ওই যে এক দলীয়করণের পরিবর্তে অন্য দলীয়করণ প্রতিস্থাপিত হয়েছে। এখানে আবার আগে ছিল মনোপলি, এখানে ডুওপলি আছে। কিন্তু এখানে মানে একাধিক, তাহলে কি এখানেও কোনো বিগ সাকসেসের এক্সপেকটেশন দেখেন না? সম্ভাবনা নাই? আমি মনে করি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন
কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে সেটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। আমি নির্বাচন কমিশনের কথা বললাম, আমলাতন্ত্রের কথা বললাম, পুলিশের কথা বললাম, পাশাপাশি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন তো হলো রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো কতটুকু সুষ্ঠু নির্বাচন চায়, তারা কতটুকু জনগণের রায়ের উপর নির্ভরশীল, সেটার উপর নির্বাচন নির্ভর করবে না, এটা দেখার বিষয়। কাজে এই যে আপনি শুরুতে আমরা যে আলোচনা করলাম যে কী ধরনের নির্বাচনী প্রতিযোগিতা হচ্ছে, সুস্থ প্রতিযোগিতা ছিল, সেটা কিন্তু ক্রমাগতভাবে অসুস্থ দিকে রূপ নিচ্ছে, এবং সেখানে কিন্তু তারা অনেক ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করতে পারে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। এগুলো দেখার বিষয়। এবং পাশাপাশি আমাদের যে কী বলে যে গণমাধ্যমের ভূমিকাও কিন্তু ওয়াচ করার মতো একটা জিনিস। তারা সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড তারাও নিজেরা মান্য করছে কিনা, তারা সব দলকে সমানভাবে গুরুত্ব সহকারে প্রচার করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয়। কাজ সুষ্ঠু নির্বাচন, একটা ছোট্ট একটা শব্দ সুষ্ঠু নির্বাচন, কিন্তু এটার বিশাল কিন্তু ইমপ্লিকেশনস আছে। আপনার কাছে লাস্ট কোশ্চেন, এখনো মানুষ প্রশ্ন করে নির্বাচন হচ্ছে কি 12 ফেব্রুয়ারিতে, কেন এরকম প্রশ্ন করে? এই সংশয় সন্দেহ কেন বিরাজ করছে? একাধিক কারণ হয়তো থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে যেভাবেই ভাবুক না, নির্বাচন বাংলাদেশে পলিটিক্যাল ট্রানজিশনটা স্মুথলি হোক, তার পরিপন্থী শক্তি তো আছে দেশে এবং দেশের বাইরে। সবচেয়ে অন্য কিছু বাদ দিলেও পতিত শক্তি বাংলাদেশে স্মুথলি একটা ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, তারা সেটাকে কিন্তু তাদের কাছে এখনও গ্রহণযোগ্য সেটার কোনো দৃষ্টান্ত আমরা দেখি না। যার ফলে যে ধরনের সহিংসতা কিছু হয়েছে, তার সাথে তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত থাকুক বা না থাকুক, মানে এই যে সহিংস একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, সেটা সুযোগ এই পতিত শক্তি নিবে কতখানি, সেটা কিন্তু দেখার বিষয়। সরকার সুযোগ দিবে কেন? সরকার সুযোগ দেবে কেন, সুযোগ দেওয়ার কথা নয়, কিন্তু সরকার সেটাকে প্রতিহত করার সক্ষমতা কতটুকু আছে সেটাও দেখার বিষয় আছে।